আসসালামু আলাইকুম। আজ আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু প্রণালী দেখব এবং এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানব। চলুন শুরু করি। প্রথমে হচ্ছে বেরিং প্রণালী। এই বেরিং প্রণালী সংযুক্ত করেছে বেরিং সাগর এবং চুকচি সাগরকে। এই চুকচি সাগরটা আসলে আর্কটিক মহাসাগরের অংশ বা উত্তর মহাসাগরের অংশ, আর বেরিং সাগরটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের অংশ। তো এটা পৃথক করেছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে। যদি আমরা মহাদেশ হিসাবে চিন্তা করি, রাশিয়ার সাইবেরিয়া এটা পূর্ব অংশে রাশিয়ার, এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে, আর যুক্তরাষ্ট্র এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে। তো মহাদেশ হিসেবে যদি চিন্তা করি তাহলে এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করেছে এই বেরিং প্রণালী, আর সংযুক্ত করেছে বেরিং সাগর এবং চুকচি সাগরকে। তো ডেনমার্কের নাবিক ভিটাস বেরিং এর নাম অনুসারে বেরিং প্রণালীর নামকরণ করা হয়েছে। বেরিং প্রণালীর ভিতর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন অতিক্রম করেছে। বেরিং প্রণালী ব্যবহার করলে পূর্ব এশিয়া থেকে ইউরোপের দূরত্ব সুয়েজ খালের তুলনায় প্রায় 30 থেকে 40% কমে যাবে। এ কারণে আসলে বর্তমানে বেরিং প্রণালীর আসলে গুরুত্ব অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে আগে এই জায়গাগুলোতে বেরিং প্রণালীর এখানে অনেক বেশি বরফ ছিল, কিন্তু বর্তমানে বৈশ্বিক উষ্ণায়নের ফলে এই বরফগুলো গলতে শুরু করেছে, যার ফলে এই বেরিং প্রণালীর গুরুত্ব বর্তমানে অনেক বেড়ে গেছে। তো বেরিং প্রণালীর ভিতরে এই যে দুইটা দ্বীপ আছে, এই দুইটা দ্বীপের মধ্যে একটা রেখা কল্পনা করা হয়েছে, যেটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন। তো এই পাশে দুইটা দ্বীপের নাম হচ্ছে বিগ ডায়োমিড এবং লিটল ডায়োমিড। তো এই বিগ ডায়োমিডটা হচ্ছে রাশিয়ার, আর লিটল ডায়োমিডটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। তো এখানে এই আন্তর্জাতিক তারিখ রেখাটা যাওয়ার কারণে এই দুই দ্বীপের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 21 ঘন্টা। অর্থাৎ একটা দ্বীপে যদি সোমবার হয়, অন্য দ্বীপে আসলে মঙ্গলবার। এই অল্প একটু দূরত্বের মধ্যে আসলে 21 ঘন্টা সময়ের ডিফারেন্স হয়। তো এটা গুরুত্বপূর্ণ, এটা প্রায়ই আসে যে আন্তর্জাতিক তারিখ রেখা কোন প্রণালীর ভিতর দিয়ে গেছে, এটা বেরিং প্রণালী, আর যদি দ্বীপ আসে তাহলে বিগ ডায়োমিড এবং লিটল ডায়োমিডের ভিতর দিয়ে। এরপর রাশিয়ার সাইবেরিয়া এবং শাখালিন দ্বীপপুঞ্জ, এই দুইটার ভিতরে, এটাও রাশিয়ারই অংশ, রাশিয়ার সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে এই শাখালিন দ্বীপ। তো এই দুইটার ভিতরে একটা প্রণালী আছে, এই প্রণালীকে বলা হয় তাতার প্রণালী। এই প্রণালীটা আমরা দেখব। তো অনেক সময় এভাবে প্রশ্ন আসে যে শাখালিন দ্বীপটা কোন দেশের? তো শাখালিন দ্বীপ অবশ্যই রাশিয়ার। রাশিয়ার সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে এই শাখালিন দ্বীপ। তো এটা তাতার প্রণালী রাশিয়া এবং শাখালিন দ্বীপকে পৃথক করেছে, আর সংযুক্ত করেছে হচ্ছে অকটস্ক সাগর এবং জাপান সাগরকে। তাতার নামটি এসেছে তাতার জনগোষ্ঠী থেকে। তাতার প্রণালীর বড় অংশ শীতকালে বরফে জমে যায়। আবহাওয়া অত্যন্ত ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন, নৌ চলাচল সীমিত ও কঠিন। শাখালিন দ্বীপপুঞ্জে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাসের খনি আছে, যেগুলো রাশিয়া আসলে এই শাখালিন প্রণালীর নিচ দিয়ে পাইপলাইনের মাধ্যমে তার মূল ভূখণ্ডে নিয়ে যায়। এরপর হলো কোরিয়া প্রণালী। কোরিয়া প্রণালী সংযুক্ত করেছে জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে, আর পৃথক করেছে দক্ষিণ কোরিয়া এবং জাপানকে, জাপানের এই কিউশু দ্বীপকে। এই যে এটা হচ্ছে জাপানের কিউশু দ্বীপ। তো কোরিয়া প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ততম শিপিং রুট, যা চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো অর্থনৈতিক পরাশক্তিগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে যে তেল বা জ্বালানি আসে, সেগুলো কিন্তু এই পথ দিয়ে আসলে জাপান এবং কোরিয়াতে আসে।
তো দক্ষিণ কোরিয়ার প্রধান বন্দর বুসান ও জাপানের ফুকুওকা কোরিয়া প্রণালীর দুই তীরে অবস্থিত। এগুলো বন্দরগুলো পরীক্ষায় আসে। আসলে বুসান বন্দরটি কোন দেশে অবস্থিত, ফুকুওকা বন্দরটি কোন দেশে অবস্থিত, এগুলো প্রায়ই আসে। যাই হোক, চীন উত্তর কোরিয়ার নৌ চলাচলের ওপর নজর রাখার অন্যতম প্রধান পয়েন্ট এই কোরিয়া প্রণালী। কারণ হচ্ছে এই কোরিয়া প্রণালীর দুই পাশে জাপান এবং দক্ষিণ কোরিয়া, এরা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এলাই। তো এখানে চীন এবং উত্তর কোরিয়ার উপরে নজর রাখার জন্য এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, আমরা বুসান এবং ফুকুওকা বন্দরটা দেখলাম। বুসান বন্দরের অবস্থান হচ্ছে এই যে দক্ষিণ কোরিয়ার এই অবস্থানে, আর জাপানের ফুকুওকা বন্দর অবস্থানটা হচ্ছে এই জায়গায়। তো এই দুইটা এই প্রণালীটার ভিতরে একটা সুসীমা দ্বীপ আছে। এই দ্বীপটা এই প্রণালীটাকে আসলে দুইটা অংশে ভাগ করেছে, যার পশ্চিম অংশটাকে বলা হয় হচ্ছে সুসীমা প্রণালী, আর পূর্ব অংশটা মূলত কোরিয়া প্রণালী। তো এই সুসীমা দ্বীপের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে যে 1905 সালে এই সুসীমা দ্বীপে একটা যুদ্ধ হয়েছিল, যেটা সুসীমা যুদ্ধ নামে পরিচিত। এই সময়ে 1905 সালে জাপানের নৌবাহিনী এবং হচ্ছে রাশিয়ার নৌবাহিনীর মধ্যে যুদ্ধ হয়েছিল। তো সেই যুদ্ধে জাপান আসলে রাশিয়ার নৌবাহিনীকে পরাজিত করেছিল। তো 1905 সালে এই পরাজয়ের জাপানের বিজয়ের মধ্য দিয়ে জাপান আসলে নিজেকে বিশ্ব রাজনীতির একটা পরাশক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছিল। তাই এই সুসীমা দ্বীপটা আসলে গুরুত্বপূর্ণ। এরপর ফরমোজা বা তাইওয়ান প্রণালী। এই প্রণালীটার আগে নাম ছিল হচ্ছে ফরমোজা প্রণালী, তো বর্তমানে এটা তাইওয়ান প্রণালী নামে পরিচিত। তো তাইওয়ান প্রণালী সংযুক্ত করেছে পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরকে, আর পৃথক করেছে চীন এবং তাইওয়ানকে। বিশ্বের মোট কন্টেইনার জাহাজের প্রায় অর্ধেক তাইওয়ান প্রণালী দিয়ে যাতায়াত করে। বিশ্বের 90% সেমিকন্ডাক্টর বা চিপ তাইওয়ানে তৈরি হয়। তাইওয়ান প্রণালীর মাঝখান দিয়ে একটি কাল্পনিক রেখা বা মেডিয়ান লাইন রয়েছে, যা দুই পক্ষের অনানুষ্ঠানিক সীমানা হিসেবে কাজ করে। এখন বিশ্বের 90% সেমিকন্ডাক্টর বা চিপ তাইওয়ানে তৈরি হয়। তার মানে যদি এই প্রণালীটি কখনো অবরুদ্ধ হয়, তবে সারা বিশ্বের স্মার্টফোন, গাড়ি বা কম্পিউটার উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং বৈশ্বিক অর্থনীতি ধসে পড়বে। তাই আসলে তাইওয়ান প্রণালী কেবল একটা প্রণালী নয়, এটা আসলে চীন ও আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের একটা প্রধান রণক্ষেত্র। এখানকার স্থিতিশীলতার উপর সারা বিশ্বের প্রযুক্তি ও অর্থনীতি নির্ভর করে। এটা হচ্ছে সুমাত্রা দ্বীপ, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ, আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। এই দুইটা দ্বীপের মধ্যে একটা প্রণালী আছে, এই প্রণালীটার নাম হচ্ছে সুন্দা প্রণালী। আমরা এর আগের ভিডিওতে এই যে এই পাশের প্রণালীটা দেখেছিলাম, এই প্রণালীটার নাম হচ্ছে মালাক্কা প্রণালী। তো মালাক্কা প্রণালী আর সুন্দা প্রণালী পাশাপাশি অবস্থিত। কোনো কারণে যদি এই মালাক্কা প্রণালীটা বন্ধ হয়ে যায়, যুদ্ধ বা অন্য কোনো কারণে, তাহলে সবাই এই প্রণালীটা, সুন্দা প্রণালীটাই বেছে নেবে। তো এটা হলো সুন্দা প্রণালী। সুন্দা প্রণালী সংযুক্ত করেছে জাভা সাগর এবং ভারত মহাসাগরকে, আর পৃথক করেছে জাভা দ্বীপ এবং সুমাত্রা দ্বীপকে। সুন্দা প্রণালীর মাঝে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি অবস্থিত। এই যে এই জায়গাটিতে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি অবস্থিত, যেখানে 1983 সালে একটা বড় অগ্নুৎপাত হয়েছিল। বিশ্বের যতগুলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে তার মধ্যে এটা অন্যতম।
কারণ এখানে সে সময় 36,000 লোক মারা গিয়েছিল এই অগ্ন্যুৎপাতে। তো বর্তমানে এখানে আরেকটি সক্রিয় আগ্নেয়গিরি আছে, সেটা হচ্ছে আনাক ক্রাকাতোয়া, মানে হচ্ছে ক্রাকাতোয়ার সন্তান। এই যে এই জায়গায় সেটার অবস্থান, সেটা এখন সক্রিয়, এখন মাঝে মাঝে সেখানে অগ্ন্যুৎপাত হয়। তো মালাক্কা প্রণালীর সবচেয়ে নিকটবর্তী এবং প্রধান বিকল্প পথ হচ্ছে এই সন্ধ্যা প্রণালী। অস্ট্রেলিয়া থেকে পূর্ব এশিয়ায়, জাপান বা চীনে কয়লা, এলএনজি বা লিকুইড ন্যাচারাল গ্যাস, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এটা পরিবহনের জন্য অনেক জাহাজ এই পথটা ব্যবহার করে। তো আজকে আমরা যে প্রণালীগুলো পড়লাম সেগুলোর অবস্থান আসলে আমরা সমতল মানচিত্রে দেখলে এরকম জায়গায় অবস্থান হবে। এখানে ছিল আমাদের বেরিং প্রণালী, এখানে ছিল তাতার প্রণালী, এখানে কোরিয়া প্রণালী, তাইওয়ান প্রণালী এবং সন্ধ্যা প্রণালী। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।